এই লড়াই করতে গিয়ে যদি কাউকে আরো জেল খাটতে হয়, কারো অবজেকশন আছে নাকি? নেই তো। আরামবাগ থেকে এসছি তো আমরা। জেলের ভাত কেমন লাগে আমরাও জানি, পার্থও জানে। ও চুরি করে জেলে গেছে, আমরা লড়াই করে জেলে গেছি। এইটা আমাদের কাছে পার্থক্য। আমরা জেল থেকে বেরোলে আমাদের কমরেডরা উৎসব করে, ওরা জেলে যেতে যায় আর জেল থেকে বেরোয় আমাদের মা বোনের ওদেরকে জুতো ছুঁড়ে মারে। মারেনি পার্থকে জুতো ছুঁড়ে মেরেছে তো? তাহলে আমি মিথ্যে বলিনি তো? যাক, অন্তত তোকে একটা কেস কম হবে। এবার বলছে ওরা আমাদের মাইক খুলে দিয়েছে, মাইক লাগাতে বলছে দিবেন না। আচ্ছা, কে দিন রাত গান শুনতে পছন্দ করে বলুন তো? কেন মাইক লাগাতে দিবে? আপনি গালি দিবেন পুলিশকে দিন রাত, তো ও বলবে যে হ্যাঁ আরো জোরে 5টা মাইক লাগাও যাতে আমার কানে গালিগুলো আসে। তাহলে আমরা ভাবলাম যে যা অন্তত পক্ষে মেরুদণ্ডটা জেগেছে, তার জন্য মাইক খুলে দিতে বলছে যে আর গালি শুনতে পাচ্ছি না। তারপরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে কেন খুলতে বলছে, গালি তো আমাদেরকে খেতেই হয়, কিন্তু আমরা ফোনে অনুব্রতর গালি শুনতে পছন্দ করি, মাইকে শুনতে পছন্দ করি। পুলিশ এখন বাড়িতে একবেলার খাবার খায়, একবেলা খাচ্ছেন। রাত্রিবেলা বাড়ি যাচ্ছে আর এক গ্লাস জল খেয়ে শুয়ে যাচ্ছে। বাড়িতে ঘরে বউ মা দিদি এরা জিজ্ঞেস করছে কি গো খাবে না? যে পেট ভরে আছে খিস্তি খেয়ে। শুতে যাচ্ছে, ভয়ে ভয়ে শুয়ে যাচ্ছে। ফোন এলো বলে আবার খিস্তি খেতে হবে রে, পাশ ফিরে শুয়ে যাচ্ছে, ফোনটা অফ করে দিচ্ছে বা সাইলেন্ট করে দিচ্ছে। ছেলে মেয়ের কাছে মুখ দেখাতে পারছে না, গালি দিতে চায় না। বিশ্বাস করুন পুলিশকে, একদম চায় না। আর এ রাজ্যের পুলিশ বিদেশে সম্মানিত গো। এ রাজ্যের পুলিশের যা ইতিহাস তা বিদেশের মাটিতে সম্মানিত। আমাদের পুলিশের নাম করে, মানে মমতার পুলিশ নয়, আগের পুলিশ, যে পুলিশকে মমতা ব্যানার্জি বলতে দেখে ধরে চাপকানো দরকার সেই পুলিশ নয়। কিন্তু যে পুলিশকে দেখে আমরা নিজেদের সুরক্ষা বলে মনে করতাম, আর যে পুলিশকে দেখে আমরা ভয় পেতাম যে হ্যাঁ ভুল করলে এরা কিন্তু এক্ষুনি ধরে নিয়ে যাবে, সেই পুলিশের কথা বলছি। এই পুলিশদেরকে নিয়ে বিদেশে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের নাম করে বলতো যে যাও দেখো পশ্চিমবঙ্গের পুলিশের মতন হতে হবে। আর আজকে থানাতে ঢুকলে এরা সব টেবিলের তলায় ঢুকে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে। কিন্তু দেখুন বিকাশ ভবনের বাইরে মহিদুলকে সুদীপ্তকে মারার সময় তখন মনে হয় যেন মোদির নয় এদেরই 56 ইঞ্চি ছাতি হয়ে গেছে, আর লাঠিগুলো যেন 5 ফুটের জায়গায় 10 ফুট হয়ে যাচ্ছে। তার মানে এরা ন্যায় নীতির রক্ষক নয়, তার মানে এরা সংবিধানের রক্ষক নয়, তার মানে এরা আইন অনুযায়ী কাজ করছে না। আর যে বা যারা আইনকে সামনে রেখে মানুষের সাধারণ দাবিতে, বেকার ছাত্র যুবদের তাদের কাজ শিক্ষার দাবিতে লড়াই করতে গেলে তাদের উপরে এরা আক্রমণ করে, আর যাদের বিরুদ্ধে এদের অ্যাকশন নেবার কথা তাদের কাছে এরা গালি খায়, এদের জন্য এদের মা বউরা গালি খায়, আর তারপরে মাত্র একটা মাফিনামা লিখে দেয়। তাহলে ওই কথাই রইল, যা খুশি গালি দিন, শুধুমাত্র সকালবেলাতে একটা মাফিনামা লিখে দিবেন যে ভুল হয়ে গেছে, গালি দিয়েছে, তারপরে দিন গালি আচ্ছা। তাই তো করেছে, তাই তো করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। কি প্রয়োজন? ডানলপের দিকে তাকান, হুগলি ঢুকছে হিন্দুস্তান মোটরস, এই গোটা এই অঞ্চলের এই রাজ্যের পুরনো মোটর গাড়ি তৈরি করার কারখানা ঢুকে গেছে, বন্ধ হয়ে গেছে। কি অবস্থা আমাদের এই অঞ্চলের গোটা হুগলি জুড়ে চট মিলগুলো, জুট মিলগুলোর কি অবস্থা? পারে না দেশের সরকার
পশ্চিমবঙ্গে বিড়াল লটারির রমরমা, পশ্চিমে বালি পাচারের রমরমা, আমাদের এই রাজ্যে কয়লা পাচারের রমরমা, আমাদের এই রাজ্যে বন জঙ্গল কেটে দিয়ে গাছগুলোকে পাচার করে দেওয়ার রমরমা। এই আরামবাগের এই গোটা করিডোরটা ঘিরে এখন তো আমাদের এই সব জেলাগুলোর থেকে শুরু করে মেয়ে পাচার আর শিশু পাচার বেড়ে গেছে। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কোথায় সরকার? কি খাবে মানুষ? কোথায় বতর ঘটাবে? নির্বাচনগুলোর আগে তো ডিওয়াইএফআই তো দরজায় দরজায় গিয়ে আমরা এই কথাই বলেছিলাম যে কি চাইছেন। আমরা কি ওই বলগড়ের যে তৃণমূলের 2-4 পয়সার ফুটো মস্তানগুলো আছে, যে ফুটো মস্তানগুলো বাড়ির মাসকাবারি জিনিসের টাইরের খাতাতে চাকরি বিক্রির হিসাব লিখে রাখতো, আমরা কি সেই দলে নাম লেখাবো তাই চাইছেন? আপনারা কি এটাই চাইছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো এই রাজ্যের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নামে যে কয়লা পাচারের কেস চলছে তার সঙ্গে যারা যুক্ত হয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা নাম লেখাবো? নাম লেখার জন্য পশ্চিমবঙ্গে বেকার 8,000, 9,000, 5,000, 10,000, 12,000, 16,000 পাই নাকি? 15-র উপরে, 10-এর উপরে, 12-র উপরে তাই পশ্চিমবঙ্গে এখন শুধু একটা জিনিস বেড়েছে, টোটো। এছাড়া আর কি বেড়েছে? গ্রাজুয়েট ছেলে মেয়েরা, পাস করা ছেলে মেয়েরা যারা ভালো গত খাটাতে পারে তাদের পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প অর্থনীতি টোটো। টোটোর ভবিষ্যৎ কি আছে? তো পশ্চিমবঙ্গে পরিবহন মন্ত্রীরা কি হবে টোটোর ভবিষ্যৎ? একটা পাড়াতে 24টা বাড়ি, 48টা টোটো, কে চালাবে কে চাপবে কেউ জানে না। সেই টোটোদেরকে নিয়ম করে দিচ্ছে, তুমি হাইওয়েতে চাপতে পারবে না, তুমি বড় রাস্তার মোড়ে যেতে পারবে না, তুমি যদি বেশি দাদাগিরি করো তোমার চাকার হাওয়া খুলে নেবো, আর যদি তারপরেও তোমাকে রফাদফা করতে হয় তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারকে বিয়ারের বোতল ধরিয়ে দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। এই সিভিক এই পুলিশের দৌড়াতিতে রাস্তায় টোটো, অটো, মোটরসাইকেল ওয়ালা, ট্রাক চালকরা সবাই পরেশান হয়ে আছে। আমাদের কথা বিশ্বাস না হলে একটা দিন 1 ঘন্টার সময় নিয়ে এই গোটা হাইওয়েটা ঘুরে দেখুন, জিটি রোডগুলো ঘুরে দেখুন, এই দিল্লি রোডগুলো ঘুরে দেখুন 1 ঘন্টাতে। अरे बाबा, एक बार पैसा लिया जान छोड़ो, चोरों का दल सब পয়সাতে হাত না পেতে তোমাদের দিন চলে না। একবার নিয়েছো, এবারে ছাড়ো না। 2 কিলোমিটার পরে আবার দাঁড় করাবে, 2 কিলোমিটার পরে আবার দাঁড় করাবে, থানা চেঞ্জ হয়ে যাবে, ফাঁড়ি চেঞ্জ হয়ে যাবে, রেট চেঞ্জ হয়ে যাবে। কেন না? কালীঘাটে 25% পাঠাতে হবে। খাটবো আমি, গতর খাটাবে তারা, ড্রাইভিং লাইসেন্স তাদের, পলিউশন তাদের, ইন্স্যুরেন্স তাদের, রেজিস্ট্রেশন তাদের, মাল নেবে, নিজের রিক্সা গাড়ি চালাবে, গোটা পরিবহন সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে। আর সরকারি পরিবহন সেক্টরে কোনো চাকরি নতুন করে রিক্রুটমেন্ট নেই। কোথায় যাবো বলতে পারেন? জানা গোটা হুগলি প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে নীল সাদা বিল্ডিং আছে, কিন্তু তার পায়খানা পরিষ্কার করার থেকে বেডের চাদর পাল্টে দেওয়া। আরে প্রাইমারি হেলথ সেন্টারে কোনো বেডই নেই, কে দেখবে? ডাক্তার নেই, নার্স নেই, গরু ছাগল তারা ঘুরে বেড়াচ্ছে। মেডিকেল কলেজগুলোতে, জেলা হসপিটালগুলোতে তার অবস্থা খারাপ। বড় রোগ, হার্টের রোগ, কিডনির রোগ, অ্যাক্সিডেন্ট, ব্রেন হ্যামারেজ বাদ দিয়ে দিন, দাঁত হাজা চুলকানি হলে রেফার লিখে দিচ্ছে, বলছে কলকাতা চলে যাও। আর কলকাতা চলে গেলে শুরুতেই বলবে বেড নাই।
চাল খেতে পাবো কিনা জানি না, কি করব? ছেড়ে দাও রাজ্য, পিঠে ব্যাগ নিয়ে নাও, একটা ওয়েটিং টিকিট কেটে নাও, একটা জেনারেল টিকিট কেটে নাও, তারকেশ্বর থেকে প্রথমে হাওড়া চলে যাও, তারপরে হাওড়াতে গিয়ে গরু ছাগল ভেড়ার মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো, আর পিএফ এসে তোমার লাইন ঠিক করে দেবে, ট্রেন এসে দাঁড়াবে, গাদাগাদি করে ভিড়ের মধ্যে উঠে যাও, কোন রকমে একটা সিট নাও, তারপরে সব থেকে বেশি আলুর ফলন, উর্বর জমি, চারিদিকে এত শিল্প কারখানা, গঙ্গা নদী হু হু করে বয়ে যাচ্ছে, তার দুপাশে এত উর্বর জমি, পাট শিল্পের জন্য, পাট চাষের জন্য, ধরে ধরে এত জুট মিল, সেই জেলা থেকে পুরসুরা থেকে, খানাকুল থেকে, আরামবাগ থেকে, গোঘাট থেকে, তারকেশ্বর, হরিপাল, এই গোটা গ্রামাঞ্চল থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। জানতেই পারতাম না যদি না করোনা আসতো, জানতেই পারতাম না যদি মালগাড়িতে পরিযায়ী শ্রমিকদের দেহগুলোকে টুকরো টুকরো না করে দিত, জানতেই পারতাম না যদি মিডিয়া রুটির উপরে রক্ত মাখা ছবিগুলোকে না পোস্ট করতো, কেন জানতে পারতাম না? क्योंकि सरकार के पास कोई आंकड़ा नहीं है, डीएम के पास कोई डेटा नहीं है, बीडीओ के पास कोई डेटा नहीं है, কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র তাদের কাছে কোনো ডেটা নেই, সরকারের কাছে কোনো ডেটা নেই। নওশাদ সিদ্দিকী জিজ্ঞেস করেছিল রাজ্যের যে শ্রমমন্ত্রী মলয় ঘটককে, যে বলো আমার রাজ্যে পরিযায়ী শ্রমিক কত? মলয় ঘটক আসানসোল থেকে জিতে গেছে শ্রমমন্ত্রী, আমতা আমতা তোতলাগিরি করে বলছে বোধহয় 25-26, আর যারা আমরা বলছি শুধুমাত্র করোনাতে ডিওয়াইএফআই 5 লাখ যারা পরিযায়ী শ্রমিক তাদের তালিকা তৈরি করেছিলাম, সরকারকে আজও দিতে পারি, কিন্তু সরকারকে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নেবে? যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, তৃণমূল বিজেপির লোকেরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র এই সমাবেশে এসেছেন, তারপরে হয়তো এলাকায় ফিরে যাবেন, হ্যাঁ সন্ত্রাসের জায়গা আছে এই গোটা হুগলির এই গ্রামাঞ্চলগুলোকে জুড়ে, যেখানে বিজেপি আর তৃণমূল যোগ সাজসে 11 আগের থেকে শুরু করে সিঙ্গুরের ন্যানোদের টাটাদের ন্যানো কারখানাটা উড়িয়ে দেওয়ার মাধ্যমে এখানে সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছিল, আর তার বহু আগের থেকে বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, কতুলপুর, বিষ্ণুপুর এই গোটা চত্বরটা জুড়ে যারা সন্ত্রাসের আতুরঘর করেছিল, তারাও যদি শুনছেন শুনে রাখুন, আপনাদের বাজার চলছে আমাদের এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে খাটছে, 10-12 হাজার টাকা বেতন পাচ্ছে, আধা পয়সা বাইরের রাজ্যে নিজের কাছে রাখছে, আধা পয়সা হুগলি জেলাতে পাঠিয়ে দিচ্ছে, তবে গিয়ে হুগলি জেলার বাজারে জান আছে, তবে গিয়ে হুগলি জেলার বাজারগুলোতে দোকানগুলো খুলছে, তবে গিয়ে হুগলি জেলার এই সমস্ত ওষুধের দোকান, কাপড়ের দোকান, বাজার হাট চলছে, কিন্তু সরকারের কোনো দায়বদ্ধতা আছে এ রাজ্যের বেকার ছেলে মেয়েদের প্রতি? আপনি কোন লজ্জাতে ঘুষের টেবিল খুললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের মোহন ভাগবতের কথা ভুলে যাব? এ রাজ্যের মাটিতে মোহন ভাগবত কি বলেছিলেন? কি লেখা হলো আরএসএস এর মুখপত্র পঞ্চতন্ত্রতে? কি লিখলো? বললো মমতার মতন স্বাভাবিক সরল জীবনযাপন করার একটা সাদা শাড়ি, দুটো হাওয়াই চটি পরে নিয়ে এর থেকে সাদা সিধে সরল জীবনযাপনের লোক আর হয় না। একটা ভালো নেত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন লিখলো জানেন? কারণ এই পশ্চিমবঙ্গের দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য মমতা ব্যানার্জি আরএসএস এর মোহন ভাগবতকে খোলা জমি ছেড়ে দিয়েছে, বলেছে গরুর মতন চড়ে বেড়া আর বানিয়ে যা এখানে আরএসএস এর আখাড়া। 200টা ছিল ওদের শাখা সংগঠন, সেগুলো আজকে হাজারে হাজারে বেড়েছে। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর গেটে তালা পড়েছে, আর ওরা 8,000 স্কুল 10,000 স্কুল বানিয়ে নিয়েছে। রাজ্যের সরকার না চাইলে বিজেপি আরএসএস এর স্কুলগুলো তৈরি হতো পশ্চিমবঙ্গে? দেখ না জবাব। তৃণমূল বিজেপির যে নেতারা দূর থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, এই তো প্রেস আছে, প্রেসের লোকজনদেরকেও এরাও তো একজন শ্রমিক, হাতে মোবাইল, পিঠে একটা ব্যাগ আর একটা ক্যামেরা নিয়ে আর প্রশ্ন নিয়ে নেতাদের পিছনে পিছনে তারা যান। এটা তাদের কাজ, করতে হবে, নইলে পেটের ভাত জুটবে না। এদের কাছে প্রশ্ন কি? শ্রবণ বৈশাখী মমচিত্তে নীতিনীতিতে নেচেছেন, আপনি কি বলবেন বলুন? অনুব্রত ছেলে বলেছে তার, আপনি কি বলবেন বলুন? এই তো এদের কথা। কুণাল ঘোষ এই বলেছেন, আপনি কি বলবেন বলুন? শুভেন্দু ওখানে নাচছে, আপনি কি বলবেন? আপনাদেরকে কোন পেনশন দেবে কিনা তার জন্য
করলে পারা যাবে না, সঠিক প্রশ্ন না করতে পারলে পারা যাবে না। লড়াইটা একটা ভাষণের, একটা মিটিং এর, একটা ইনসাফ যাত্রার, একটা ব্রিগেড সমাবেশের নয়। লড়াইটা বুথের, লড়াইটা ব্লকে, লড়াইটা পঞ্চায়েতে, লড়াইটা গোটা হুগলি জেলার পৌরসভাগুলোতে দাঁড়িয়ে নিজেদের থেকে আমাদের লড়াই আন্দোলন। সেই জায়গা থেকে বলছি, প্রশ্ন করুন, করুন প্রশ্ন। কেন মমতা ব্যানার্জি বলেছিল যে বিজেপিকে ফন্ডে এনে লড়বো? কেন মমতা ব্যানার্জি বলেছিল যে আরএসএস এর থেকে বেশি দেশপ্রেমিক কেউ হয় না? কেন আরএসএস বললো যে মমতা স্বয়ং এখানে গণতন্ত্র আছে? তাহলে যে গণতন্ত্র শুধুমাত্র বিজেপিকে বাড়তে দেয়, যে গণতন্ত্র শুধুমাত্র দাঙ্গাকারীদেরকে বাড়তে দেয়, যে গণতন্ত্র এই দেশ বেঁচে দেওয়ার, তার শিল্প বেঁচে দেওয়ার, তার সম্পদ বেঁচে দেওয়ার বিজেপি পার্টিটাকে বাড়তে দেয়, সেই গণতন্ত্রের প্রচারিত আমরা হব না। ताते यदि कोई हम लोगों को देशद्रोही बोलता है तो हम लोग फकर से बोलते हैं कि हैं हम लोग देशद्रोही। আমরা ওরকম দেশভক্ত হতে চাই না যেখানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকারখানার ভবিষ্যৎকে শেষ করে দেয়। সাহস, মাথা পরিষ্কার আর মেরুদণ্ডটা সোজা রেখে কাজ করতে হবে। হুগলি জেলা এত তাড়াতাড়ি আমাদের রক্ত ঠান্ডা হয়ে যেতে পারেনি। রাজা রামমোহন রায়ের কথা বলেছে, কানাইলাল দত্তের কথা বলেছে। এই পাশের জেলা বর্ধমান, ওখানে একজন বিপ্লবী ছিলেন শিরিশচন্দ্র। কানাইলাল দত্তের ফাঁসি কেন হয়েছিল? নরেন গোসাইকে হসপিটালে গিয়ে খুন করে দিয়েছিল। কেন খুন করেছিল নরেন গোসাইকে? কেন? অত্যাচারী কিংসফোর্ডকে, যে কিংসফোর্ড এই বাংলার বুকে প্রত্যেকটা দিন হান্টারে নিয়ে গরিব মানুষের উপরে, বিপ্লবীদের উপরে, ছাত্র যুবক কিশোরদের উপরে অকথ্য অত্যাচার করেছিল, সেই কিংসফোর্ড। কোন কিংসফোর্ড? একটি 13 বছরের বাচ্চা ছেলে দেশের স্বাধীনতার জন্য, বিপ্লবের জন্য বুলেটিন বিলি করে বেড়াতো, সেই কিশোরটাকে থানাতে ডেকে নিয়ে গিয়ে আপাদ মস্তক চাপকে সেই ছেলেটিকে খুন করে দিয়েছিল, সেই কিংসফোর্ডকে খুন করার জন্য। সেই কিংসফোর্ডের হত্যার মামলা যখন আদালতে চলছে, তখন নরেন গোসাই রাজসাক্ষী হয়েছিল বিপ্লবীদের বিরুদ্ধে, আর কানাইলাল দত্ত তারপরে তাকে খুন করে দিল। কানাইলাল দত্তের যখন বিচার হচ্ছে আদালতে, যে তুমি জেলের ভিতরে, হসপিটালের ভিতরে কানাইলাল দত্তকে, নরেন গোসাইকে তো তুমি খুন করে দিলে, কিন্তু তুমি জেলের ভিতরে, তুমি নিজে একজন কয়েদি, তুমি রিভলভার পেলে কোথায়? তখন তিনি যে কথাটা বলেছিলেন, সেই কথাটার বাংলার মানে হলো, ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম বোস আমাকে রিভলভার, তার আত্মা আমাকে রিভলভারটা সাপ্লাই করেছে। শহীদ ক্ষুদিরামের স্পিরিটটা আমাকে রিভলভার সাপ্লাই করেছে। আজ একটা মাইক খুলতে বলেছে, কাল আমার পা ভেঙে দিতে পারে, পরশুদিন আরো কয়েকজনকে মইদুল বানিয়ে দিতে পারে, কিন্তু ক্ষুদিরাম আর কানাইলাল দত্তদের আত্মার স্পিরিট যদি আমাদের থাকে, গায়ে গায়ে প্রতিবাদের রিভলভার জোগাড় হবে, আর সেই রিভলভার নিয়ে লড়াই করতে হবে গণতান্ত্রিক ভাবে। আর সেই জেলার মানুষের, সেই জেলার ছাত্র যুবদের, সেই জেলার খেটে খাওয়া মেহনতি মানুষ যারা খেতে খামারে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সোনাতে ফসলের সোনা ফলায়, সেই মানুষের রক্ত এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে না। সামনে বড় লড়াই, যে লড়াইয়ে পশ্চিমবঙ্গকে একটা অন্যদিকে, আলোর দিকে নিয়ে যেতে হবে, যে আলোতে শুধুমাত্র দিদি নম্বর 1-এ ধোঁয়া দেখলে কারখানা চিনবে না, আসলে কারখানা হবে, আর পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা সেখানে কাজ করতে যাবে। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে গরু ছাগল ভেড়ার মতন পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে অপেক্ষা করবে না। আমাদের বন্ধ কারখানাগুলো খুলবে, বন্ধ কারখানার জমিতে কারখানা হবে, আর সেই দায়িত্ব নেবার জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা প্রস্তুত, বামপন্থীরা প্রস্তুত। এক কাঁধে যদি মইদুল, সুদীপ্ত আর স্বপন আনিসদেরকে বয়েছি, তো এক কাঁধে আমাদের ঝান্ডা বইতে শিখেছি। এ কাঁধ এত হালকা নয়। ভরসা করে দেখুক হুগলি জেলা, ডিওয়াইএফআই এই হুগলি জেলার উপরে আমরা আপনাদের হাত ছেড়ে দিতে শিখিনি। মইদুলের মতন বুক পেতে
মার খেতে শিখেছি, পিঠ দেখিয়ে পালিয়ে যেতে শিখিনি। সেই ডিওয়াইএফআই এর প্রতি, তার লক্ষ্য, তার আদর্শ, তার রাজনীতির প্রতি শামীম আহ্বান রেখে, তার রাজনীতির প্রতি সমর্থন রেখে এই লড়াইয়ে শামীম হবার আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।